বারাসাতের গোয়াখালী স্কুল, সেখানে আবার শৌচালয় তৈরির টাকা নয় ছয় করা হয়েছে। হ্যাঁ, এমনটাই অভিযোগ। দেখুন আগে অবস্থাটা। নিম্নমানের সামগ্রী দিয়ে শৌচালয় তৈরির অভিযোগ তো উঠছেই, আর ঠিকাদার আর গ্রামবাসীদের দ্বন্দ্বের জেরে শৌচালয় তৈরিতে অনিয়মেরও একটা অভিযোগ উঠছে। একটু জানি ঠিক কি ঘটেছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কতদিন ধরে এরকম অবস্থা? ঠিক কবে হবে? এতে তো যারা এই ব্যবহার করতে পারছে না তারা সমস্যায় পড়ছে। একদম দেখো, ছোট ছোট পড়ুয়া, প্রায় 200 জনের কাছে পড়ুয়া রয়েছে গোয়াখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু একদিকে গ্রামবাসী, অন্যদিকে হচ্ছে ঠিকা সংস্থার কর্মীদের মধ্যে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? গ্রামবাসীরা বলছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে শৌচালয়, ফলে বাচ্চাদের জন্য, যেহেতু পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, একবার হলে আর হবে না। ফলে তার জন্য পাকাপোক্ত করার জন্যই কিন্তু প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়, রাজ্য সরকার 2.5 লক্ষ টাকা ব্যয় এই শৌচালয় তৈরির বরাদ দিয়েছে। কিন্তু সেই বরাতে ঠিকা সংস্থার শ্রমিক সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, ফলে তাকে মারধর করা হয়েছে এবং তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে ঠিকা সংস্থার কর্মীর দাবি যে গ্রামবাসীরা নাকি তার কাছ থেকে 1 লক্ষ টাকা কাটমানি চেয়েছে, ফলে তিনি সেই টাকা দিতে পারছেন না এবং টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে, তাই তিনি কাজ বন্ধ করেছেন। কিন্তু এই যে একদিকে গ্রামবাসী, অন্যদিকে ঠিকা সংস্থা মালিক, তারা কিন্তু এই টানাপোড়েনের মধ্যেই কিন্তু একটি স্কুলে যে ক্লাসরুম, সেখানে দেখি প্রধান শিক্ষক কি বলছেন, তার কি বক্তব্য। অতি নিম্নমানের জিনিস দিয়ে কাজ করছিল এবং এর ফলে গ্রামবাসীরা দেখেছে এবং ছুটির দিনে তারা করছিল, ঝামেলার মতো হয়েছে বাধা দেওয়ার জন্য। তারপর থেকেই কাজ বন্ধ, যার ফলে আমার একটা ক্লাস আটকে রেখেছে, ক্লাসরুম গোডাউন, আর সামনেটা মানে মাটি পড়ে, মানে খুব অসুবিধা হচ্ছে বাচ্চাদের স্কুল, তো এই জন্য অসুবিধা হচ্ছে। মানে আমরা চাই টয়লেটটা যাতে অতি দ্রুত সম্পন্ন করে যাতে আগের পজিশনে ফিরে আসে। আর এবার দেখাবো গোয়ালপুকুরের একটা ছবি। আবর্জনার স্তূপে সেতুর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখুন ছবিটা। নদীর মুখ বন্ধ করে হচ্ছে অবৈধ নির্মাণ। সেতুর মুখে কি অবস্থা দেখেছেন? কিরকম ভয়ানক পরিস্থিতি, আবর্জনার স্তূপে ভর্তি। বর্ষায় কিরকম হবে এই ভেবেই তো সেখানকার মানুষজন একেবারে আশঙ্কায় দিন কাটাচ্ছেন। চঞ্চলের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। চঞ্চল, যে ছবি আমরা দেখছি সেটা তো এক কথায় ভয়াবহ। এ তো বর্ষা এলে ঘর বাড়ি সবকিছু ডুবে যাওয়ার উপক্রম, কারণ মুখটাই তো বন্ধ করে দেওয়া হয়েছে। দেখো সোনিয়া, যে ছবিটা দেখা যাচ্ছে যে সেতুর উপর দিয়ে, যে গোয়ালপুকুরে পাঞ্জিপাড়া যে 21 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যে সেতুটি রয়েছে, সেই সেতুর নিচ দিয়ে কিন্তু সুধানী নদীর জল যায়। অর্থাৎ ওই পুরো এলাকাটা কিন্তু সুধানী নদী বলেই পরিচিত। কয়েক দশক ধরেই কিন্তু ওখানকার বাসিন্দারাও জানেন যে ওখানকার ওই সুধানী নদী, এবং শুধু বর্ষা আসলে ওই সুধানী নদীর উপর দিয়ে কিন্তু জল যায়। কিন্তু আজকে যেটা দেখা গেছে যে ওখানকার যে অভিযোগ যেটা উঠে আসে, যে পাঞ্জিপাড়া যে বাজার এলাকা রয়েছে, সেই পাঞ্জিপাড়া বাজার এলাকার যত নোংরা আবর্জনা সেই সেতুর উপরে ফেলা হয়, বা সেতুর উপরে ফেলতে ফেলতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে পুরো সেতু এত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, ওই সেতুর পাশ দিয়ে কিন্তু দেখা গেছে যে নদীতে কিন্তু একটা অবৈধভাবে নির্মাণ হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছে যদি এইভাবে যদি বন্ধ থাকে এবং অবৈধ নির্মাণ যদি হয়ে যায়, তাহলে যে সামনে বর্ষা রয়েছে, সামনে বর্ষাতে কিন্তু পাঞ্জিপাড়া এলাকার প্রায় 25 থেকে 30টি গ্রাম কিন্তু জলমগ্ন অবস্থায় পরিণত হতে পারে। সে কারণে গ্রামবাসীরা বাধ্য হয়ে এবার সরব হচ্ছেন, কারণ তারা ভয় পাচ্ছেন। যখন রাস্তায় নোংরা আবর্জনা ফেলা হয়, তখন যখন বলা হয় ফাইন দেওয়া হবে, তখনই কিন্তু মানুষ একটু ভয় পায়। কিন্তু তখনও যখন মানুষ ভয় পায় না, তখন বোধহয় এরকম নির্দেশ দেওয়া উচিত। কোচবিহার শহরে রাস্তায় নোংরা আবর্জনা যদি ফেলা হয়, তাহলে কিন্তু জরিমানা করা হবে। সেই অঙ্কটা কত জানেন? 1-2 হাজার টাকা নয়, নোংরা আবর্জনা ফেললেই দিতে হবে 10,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো শুভঙ্করের কাছ থেকে। শুভঙ্কর, এই নির্দেশিকার পরে বোধহয় এবার যারা আবর্জনা ফেলতেন তাদের টনক নড়বে। কোচবিহার পুরসভার এই নির্দেশে কি বলছে সাধারণ মানুষ? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, কোচবিহার শহরকে ইতিমধ্যে হেরিটেজ শহর ঘোষণা করা হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে কোচবিহার শহরকে সাজিয়ে তোলার কাজ চলছে। তবুও কিছু মানুষ, বাসিন্দা এবং হোটেল, তাদের বাড়িতে যেসব নোংরা আবর্জনা হয় সেসব আবর্জনা সংগ্রহের জন্য নির্মল সাথী কর্মীরা রয়েছে। তা সত্ত্বেও দেখা যায় বিভিন্ন হোটেল, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বাসিন্দারা তাদের বাড়ির নোংরা আবর্জনা রাস্তায় ফেলে পরিবেশ দূষণ করে, রাস্তা নোংরা আবর্জনায় ভরিয়ে তোলে। এই প্রবণতা আটকাতে এবার
জরিমানার দিকে নজর দিয়েছে পুরসভা। সে কারণেই মাইক যোগে প্রচার করা হচ্ছে, যারা বাড়ির নোংরা আবর্জনা রাস্তার মধ্যে ফেলবেন তাদেরকে জরিমানা করা হবে, এবং সেই জরিমানা 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা। গতকাল থেকে মাইক যোগে এই প্রচার শুরু হয়েছে এবং শুভঙ্কর এর পরেই বোধহয় আবর্জনা মুক্ত শহরই দেখা যাবে। বেশ, পৌরসভা বাধ্য থাকবে। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য, আর যখন সমাধান হয় তখন সে খবরও তুলে ধরি। কারণ পুরুলিয়ার বিটি সরকার রোডে জঞ্জাল পরিষ্কার করা হলো গতকাল। রাস্তার মাঝে আবর্জনার স্তূপের খবর দেখিয়েছিলাম আমরা নিউজ 18 বাংলার। এই খবর দেখানোর পরই তৎপরতা, খবরের জেরেই আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি। ইন্দ্রজিতের কাছ থেকেই জানবো। ইন্দ্রজিৎ, সাফাই কর্মীদের নিয়ে অভিযান পুরুলিয়া পুরসভার চেয়ারম্যানের, দ্রুত রাস্তা থেকে আবর্জনা তোলা হলো। স্বাভাবিকভাবেই এলাকাবাসীও নিশ্চয়ই খুশি, কারণ আমরাই খবর দেখিয়েছিলাম। দেখো সোনিয়া, একেবারেই তাই। তার কারণ হচ্ছে পুকুর ভরাট থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন যে সমস্যা তৈরি হয় সেখানে আমরা খবর দেখালেই তৎপর হয় প্রশাসন বা পুরুলিয়া পৌরসভা। এক্ষেত্রেও ঠিক একই রকম হয়েছে। বিটি সরকার রোডে যে আবর্জনা রাস্তা দখল করে নিয়েছিল, সাধারণ মানুষ চলাফেরা করতে পারছিল না, দুর্ঘটনা হচ্ছিল, সেই খবর গতকাল আমরা দেখানোর পর আজ সকালে দেখলাম যে রাস্তা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। একেবারেই কোমর বেঁধে নেমে পড়েছে পুরুলিয়া পৌরসভা। চেয়ারম্যান নিজে এসে আমাদের খবরের জেরেই রাস্তা পরিষ্কার, খুশি স্থানীয়রা। আর এবার দেখাবো বর্ধমানের রমনাবাগান জুলজিক্যাল পার্ক। সেখানে কুমিরের মৃত্যু, ময়না তদন্তে কুমিরের দেহে প্রচুর ক্ষতির চিহ্ন রয়েছে। কিভাবে ঘটনা ঘটলো, কি রয়েছে ময়না তদন্তের রিপোর্টে, চলুন জানি শরদিন্দুর কাছ থেকে। শরদিন্দু, কিভাবে এই কুমিরের মৃত্যু, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে কুমিররা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তার জেরেই এই কুমিরটির মৃত্যু হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বর্ধমান জুলজিক্যাল পার্ক রমনাবাগানের সেখানের যে এনক্লোজার ছিল, সেই এনক্লোজারে 4টি কুমির ছিল। তার মধ্যে 2টো হচ্ছে মহিলা কুমির এবং 2টো পুরুষ কুমির। এবং এই যে কুমিরটির মৃত্যু হয়েছে তা হলো পুরুষ কুমির। এবং যেটা জানা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যেই মাঝরাতে তাদের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের জেরেই এই পুরুষ কুমিরটির মৃত্যু হয়েছে, এমনটাই ময়নাতদন্তের পর জানা। অন্যদিকে গরুমারা জাতীয় উদ্যান আজ এবং কাল সেখানে বন্ধ থাকবে, কারণ গন্ডার গণনার কাজ। 2 দিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে জঙ্গল। আরো বিস্তারিত এই বিষয়ে রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, গরুমারায় গন্ডার শুমারি, আর সে কারণে আজকাল বন্ধ থাকছে পর্যটকদের জন্য। একদমই, দেখো উত্তরবঙ্গে যে গন্ডারের যে আবাসস্থল রয়েছে, অর্থাৎ গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান এবং চাপামারির যে বনাঞ্চল, এই 3 বনাঞ্চলেই কিন্তু গন্ডার গণনার কাজ শুরু হয়েছে। আর এই গন্ডার গণনার কাজ করার জন্যই কিন্তু এই 2 দিন অর্থাৎ আজকে এবং কালকে এই বনাঞ্চলে কিন্তু পর্যটকদের যে প্রবেশ তা নিষিদ্ধ করেছে বন দপ্তর। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে গন্ডার এই গণনাতে গন্ডারের সংখ্যা, গন্ডারের মেল ফিমেল রেশিও এবং তাদের বাসস্থান, তাদের ফুড হ্যাবিট সহ নানান তথ্য সংগ্রহ করবে বন দপ্তরের কর্মীরা। কয়েকশো বনকর্মীর সঙ্গে কিন্তু এই বনাঞ্চল একেবারে এবং এই কাজ চলছে বেশ। অন্যদিকে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে সিউড়ি পুরসভার তরফ থেকে। স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হচ্ছে 2টি করে গাছ, লোন নিলেই যেখানে লাগানো হচ্ছে তার থাকছে জিও ট্যাগিং পর্যন্ত। খুবই ভালো উদ্যোগ। সুপ্রতিমের কাছ থেকে জানবো। সুপ্রতিম, সবুজায়নের এই উদ্যোগ সিউড়ি পুরসভার, সেখানকার মানুষরাও নিশ্চয়ই কুর্নিশ জানাচ্ছেন এই উদ্যোগকে। সুপ্রতিমের সঙ্গে কথা বলবো, তবে তার আগে কি বলছেন পুরসভার চেয়ারম্যান শুনুন। প্রত্যেক স্বনির্ভর দলগুলো যারা 3 জন করে মেম্বার আছে 870x3, এদেরকে একটা করে বৃক্ষ লাগাতে হবে প্রত্যেক গোষ্ঠীকে, আর নাহলে আগামী দিন তাদেরকে লোন দেওয়া যাবে না। আর বিশেষ করে আমরা পৌরসভার তরফ থেকে কিছু লোক নিয়োগ করেছি গাছগুলো দেখভালের জন্য। আগামী দিন আমরা জিওট্যাগের মাধ্যমে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি বড় হচ্ছে কিনা। স্বনির্ভর যারা গোষ্ঠী আছে তাদেরকে একটাই শর্ত আছে, লোন নাও, গাছ লাগাও।
সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, সবুজায়নের এই সিদ্ধান্ত সিউড়ি পুরসভার, নিশ্চয়ই সাধারণ মানুষ, এলাকার মানুষ তারাও খুশি। একদমই, দেখো বীরভূমের সিউড়ি পুরসভা এই উদ্যোগ নিয়েছে সবুজায়নের, এবং সেক্ষেত্রে এই যে 870টা মতো স্বনির্ভর দল রয়েছে পুরসভার আন্ডারে, সেই 870টা দল যদি লোন নিতে চায় তাদেরকে 2টি করে বৃক্ষ দেওয়া হচ্ছে, এবং সেই বৃক্ষ তাদেরকে মাটিতে লাগাতে হবে, এবং যার জিও ট্যাগিং থাকতে, অর্থাৎ পুরসভার লোকরা কিন্তু গিয়ে দেখবে যে গাছগুলো সত্যি পরিচর্যা হচ্ছে কিনা। আর এই ধরনের যে সিদ্ধান্ত, তারা কিন্তু স্বনির্ভর দল থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু খুশি। তার কারণ হচ্ছে এই যে সবুজায়ন, সিউড়ি শহর যেহেতু এখন কংক্রিট হয়েছে, অনেক গাছ রয়েছে, গাছ আরও বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে সিউড়ি পুরসভা। বেশ, আমাদেরকে যেহেতু লোন নিতে হচ্ছে, লোন নেওয়ার পর এটা একটা মানে নিতেই হবে আর কি গাছটা, আর যাতে চাপ দিয়ে নেওয়া হচ্ছে আমরা যাতে গাছটা লাগাতে পারি, তার জন্য পারি সেটা। হ্যাঁ, খুব ভালো লাগলো উদ্যোগটা দেখে, কারণ অন্যান্য অনেক স্কিম তো দেখেছি, কিন্তু এটা খুব ভালো লাগলো দেখতে, নতুনত্ব। লোন নেওয়ার সময় আমাদেরকে গাছগুলো দিয়েছেন ওনারা। আচ্ছা, তো আপনারা? আমরা সেই গাছগুলো লাগিয়েছি। এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখে আমরা খুব একটা ভালোই দেখছি। এর পরবর্তী প্রজন্ম এগুলো থেকে আমাদের থেকে শিখবে যে গাছ লাগাতে হবে। দুয়ারে রিপোর্টারের শেষে একটা মন ভালো করা খবর। নবাব নাজিম হুমায়ুনের আমলে চালু হয়েছিল ঘড়ি ঘর। হ্যাঁ, হাজারদুয়ারির ঘড়ি ঘর। ঘড়ির বিভিন্ন অংশ সোনা দিয়ে তৈরি বলে শোনা যায়, আর পরে বন্ধ হয়ে যায় এই ঘড়ি ঘর। এর মাঝে যারা গিয়েছিলেন তারা পাননি দেখা, কিন্তু বহু বছর পর আবারও চালু হচ্ছে এই ঘড়ি ঘর। প্রণবের কাছ থেকে জানবো। প্রণব, এবার সত্যি পর্যটকদের জন্য এটা খুশির খবর, কারণ হাজারদুয়ারিতে ঢুকলেই এবার ঘড়ি জানান দেবে, অর্থাৎ ঘড়ি ঘরে যাওয়া যাবে। একদম তাই। দেখো, মুর্শিদাবাদ জেলার অন্যতম পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হচ্ছে হাজারদুয়ারি, এবং এই হাজারদুয়ারির সামনেই রয়েছে ঘড়িঘর। দীর্ঘদিন ধরে এই ঘড়ি কিন্তু বন্ধ ছিল, তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগেই কিন্তু এই ঘড়ি আবার নতুন করে শুরু হলো। তার ফলে স্বাভাবিকভাবেই খুশি কিন্তু পর্যটকেরা। 1829 খ্রিস্টাব্দে হুমায়ুন জাহার নেতৃত্বে যে হাজারদুয়ারির সামনে এই ঘড়িঘর তৈরি হয়েছিল, সেই সময়তে তোমার সেই সময় পুরো সোনার পাত দিয়ে মোড়ানো ছিল, কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার সময় সেই সোনার পাতগুলো খুলে নিয়ে চলে যায় এবং ঘড়িও বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময় যেহেতু মানুষেরা ঘড়ি সেভাবে ব্যবহার করতো না, সেই কারণে কিন্তু এই ঘড়িটা লাগানো হয়েছিল, এবং যা দূর দূর থেকে মানুষরা কিন্তু শুনতে পেত, এবং তার ঢং ঢং আওয়াজ বহুদূর পর্যন্ত যেত। সেই কারণে আবার নতুন করে এই ঘড়ি চালু হয়। স্বাভাবিকভাবে এলাকার মানুষরা যেরকম খুশি, স্বাভাবিকভাবেই খুশি হবেন পর্যটকরা।